আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর প্রবাবিলিটি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আগের ভিডিওতে তোমাদের অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্তর কিছু অঙ্ক করে দিয়েছি। আজকে দেখো আমরা সংক্ষিপ্তর 23-এর অঙ্ক থেকে শুরু করব। তো এখানে দেখো 23-এর অঙ্ক কি দেওয়া আছে। দেওয়া আছে দুজন বালকের প্রত্যেকের নিকট 52টি তাসের একটি করে প্যাকেট আছে। তারা প্রত্যেককেই খুশি মতো একটি করে তাস তুলল। দুটি তাসই রুইতনের রাজা, দুটি রুইতন এবং দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত। এখানে দেখো আমাদের টোটাল 3টে আনসার বের করতে হবে। একটা হচ্ছে দুটি তাসই হবে রুইতনের রাজা, তার সম্ভাবনা। আর দ্বিতীয় হচ্ছে দুটি রুইতন হওয়ার সম্ভাবনা। আর 3 নাম্বার কোশ্চেন দিয়েছে দেখো দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত। তো দেখো আগে আমি অঙ্কটা একটু আলোচনা করে দিই, তারপর আমরা অঙ্কটা শুরু করব। তাহলে এখানে দেখো দুজন বালক রয়েছে, দুজন বালকের প্রত্যেকের কাছে 52টি করে তাসের প্যাকেট রয়েছে। তার মানে ধরো একটা হচ্ছে প্রথম বালক, একটা হচ্ছে দ্বিতীয় বালক। প্রথম বালকের কাছে রয়েছে 52টি তাসের প্যাকেট, আবার দ্বিতীয় যে বালক তার কাছে রয়েছে 52টি তাসের প্যাকেট। এবার প্রত্যেককেই খুশি মতো একটা করে তাস তুলছে, মানে প্রথম বালক 52টি তাস থেকে একটা তাস তুলছে, আবার দ্বিতীয় বালক 52টা তাস থেকে একটা তাস তুলছে। এবার দেখো কোশ্চেন চেয়েছে প্রথমে দুটি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা কত। আমরা জানি একটা তাসের প্যাকেটে টোটাল 52টা তাস থাকে। 52টা তাসের মধ্যে 13টা করে ভাগ করা থাকে 4টে। সেখানে আমাদের কী কী থাকে, রুইতন, চিরতন, হরতন আর ইস্কাবন। এবার ওই রুইতনের মধ্যে আবার 13টা তাস থাকে, আবার বাকিগুলোর মধ্যেও 13টা করে টোটাল 4টেতে 13 করে মোট 52টা তাস থাকে। এবার দেখো প্রথমে বলেছে দুটি তাসই রুইতনের রাজা, মানে প্রথম বালকটা যে তাসটা তুলেছে সেটাও হচ্ছে রুইতনের রাজা, আবার দ্বিতীয় বালক যে তাসটা তুলেছে সেটাও রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা চেয়েছে। এবার রুইতন তাস কতগুলো থাকে, রুইতন তাস থাকে তোমাদের 13টা। এবার রুইতনের মধ্যে রুইতনের রাজা কটা করে থাকবে, রুইতনের রাজা থাকবে একটাই। তাহলে টোটাল তাস হচ্ছে 52, তার মধ্যে রুইতনের রাজা থাকবে কটা, একটা। তাহলে 52টি তাসের প্যাকেট, তাহলে অনুকূল ঘটনা এখানে হচ্ছে এই যে রুইতনের রাজা অনুকূল ঘটনা, তাহলে সেটা হচ্ছে একটা। মোট ঘটনা মানে হচ্ছে মোট তাসের সংখ্যা, সেটা হচ্ছে 52টা। তাহলে তার তোলার সম্ভাবনা কত, 1/52। প্রথম বালকের ক্ষেত্রে সেমভাবে দ্বিতীয় বালকের ক্ষেত্রেও কত হবে, 1/52। তাহলে দুজনের সম্ভাবনা কত হবে, 1/52 ইন্টু 1/52। তারপরটা দেখো দুটি রুইতন কটা থাকে, রুইতন থাকে 13টা। তাহলে এখানে দেখো 52টা তাস মোট ঘটনা, 13টা রুইতন, মানে সেটা হচ্ছে অনুকূল ঘটনা। তাহলে প্রথম জন তুলছে প্রথম জনের তোলার সম্ভাবনা হচ্ছে 13/52, সেমভাবে পরের জনের তোলার সম্ভাবনা হচ্ছে 13/52। তাহলে মোট মানে দুটি রুইতন তোলার সম্ভাবনা হচ্ছে 13/52 ইন্টু 13/52। তারপর দেখো বলেছে দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে দুটি তাসই রাজা, কিন্তু এখানে পার্টিকুলার করে উল্লেখ করে দেয়নি যে এটা কার রাজা। যে কোনো কারোর রাজা হতে পারে, সেটা রুইতনের রাজাও হতে পারে বা চিরতনের রাজাও হতে পারে। তাহলে মোট তাস হচ্ছে মানে 52টা, সেখান থেকে 13 করে। এবার দেখো 3 নাম্বার কোশ্চেন বলেছে দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত। তো একটা তাসের প্যাকেটে আমরা জানি টোটাল রাজা থাকে 4টে। তাহলে মোট ঘটনা হচ্ছে এখানে 52, অনুকূল ঘটনা হচ্ছে 4। তাহলে প্রথম জনের ক্ষেত্রে রাজা হওয়ার সম্ভাবনা হবে 4/52, দ্বিতীয় জনের ক্ষেত্রেও রাজা হওয়ার সম্ভাবনা হবে 4/52। তাহলে মোট সম্ভাবনা দুজনেরই সেটা হবে 4/52 ইন্টু 4/52। তো এবার আমরা দেখো অঙ্কটা শুরু করছি। তাহলে দেখো আমাদের 1 নাম্বার কোশ্চেন ছিল উভয়েই রুইতনের রাজা তুলবে তার সম্ভাবনা। তাহলে আমরা এখানে 1 নাম্বার কোশ্চেনের আনসার করছি, সেজন্য আমরা এটা 1 নাম্বার নাম দিলাম। তাহলে 1 নাম্বারের মধ্যে প্রথমে আমরা লিখব 52টি তাসের মধ্যে নির্বাচিত একটি তাস রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো আমরা কি লিখছি, 52টি তাসের মধ্যে নির্বাচিত একটি তাস রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা। নির্বাচিত একটি তাস, তাহলে দেখো আমরা লিখলাম 52টি তাসের মধ্যে নির্বাচিত একটি তাস রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে রুইতন তাস আছে আমাদের 13টা, আর মোট তাস হচ্ছে 52। তাহলে এখানে অনুকূল ঘটনা হচ্ছে তোমাদের 13 আর মোট ঘটনা হচ্ছে 52। তাহলে রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা হচ্ছে অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, অর্থাৎ এটা আমরা লিখব 13/52। তাহলে 13/52 এটা যদি আমরা
সরি, এটা হয়েছে একটি তাস রুইতনের রাজা। তো রুইতনের রাজা আছে একটা, তাহলে এটা হবে আমাদের 1/52। যেহেতু রুইতনের রাজা আছে মাত্র একটি, তাহলে রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/52। এবার আমাদের চেয়েছে উভয়েরই রুইতনের রাজা তুলবে তার সম্ভাবনা। তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখছি উভয়েই রুইতনের রাজা তুলবে, উভয়েই। তাহলে দেখো আমাদের কোশ্চেনটা ছিল উভয়ের রুইতনের রাজা তোলার সম্ভাবনা কত। তাহলে দেখো উভয়েই, তাহলে অতএব দিয়ে আমরা কী লিখলাম, অতএব উভয়েই রুইতনের রাজা তুলবে তার সম্ভাবনা। তাহলে প্রথম জনের ক্ষেত্রেও রুইতনের রাজা তোলার সম্ভাবনা হচ্ছে 1/52, আবার দ্বিতীয় জনের ক্ষেত্রেও হচ্ছে রুইতনের রাজা তোলার সম্ভাবনা হচ্ছে 1/52। তাহলে এটার আনসার হবে আমাদের 1/52 ইন্টু 1/52। তাহলে এটা যদি আমরা গুণ করি নিচেটা, তাহলে নিচে হবে আমাদের 1/2704। এটাই হচ্ছে এর আনসার। এবার দেখো পরের 2 নম্বর কোশ্চেন বলা আছে যে উভয়েই রুইতন তুলবে তার সম্ভাবনা কত। তাহলে আমরা শুরুতে কি লিখব, যে 52টি তাসের মধ্যে নির্বাচিত একটি তাস রুইতন হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো আমরা লিখেছি 52টি তাসের মধ্যে নির্বাচিত একটি তাস রুইতন হওয়ার সম্ভাবনা। তো টোটাল রুইতনের তাস থাকে তোমাদের 13টা। তাহলে দেখো আমরা লিখেছি 52টি তাসের মধ্যে নির্বাচিত একটি তাস রুইতন হওয়ার সম্ভাবনা। তাহলে একটি তাসে রুইতন থাকে কতগুলো, 13টা। তাহলে এখানে অনুকূল ঘটনা হচ্ছে 13, মোট ঘটনা হচ্ছে 52। তাহলে তার সম্ভাবনা কত হবে, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, মানে এটা হবে আমাদের 13/52। তাহলে 13/52 এই দুটো কাটাকাটি করলে হবে 1/4। এবার আমাদের উত্তর চেয়েছে উভয়েই রুইতন তুলবে তার সম্ভাবনা। তাহলে এখন আমরা কি লিখব, উভয়েই রুইতন তুলবে তার সম্ভাবনা। তাহলে দেখো আমরা লিখেছি উভয়েই রুইতন তুলবে তার সম্ভাবনা সমান, তাহলে দুজনের ক্ষেত্রেই রুইতন তোলার সম্ভাবনা হচ্ছে 1/4 আর 1/4। তাহলে উভয়েই রুইতন তোলার সম্ভাবনা হবে 1/4 ইন্টু 1/4, তাহলে সমান হবে এটা 1/16। এবারে দেখো আমাদেরকে কি নির্ণয় করতে হবে, যে উভয়েই রাজা তুলবে তার সম্ভাবনা কত, 3 নম্বর কোশ্চেন। তাহলে 3 নম্বর কোশ্চেনে আমরা শুরুতেই কার মান বের করবো, যে 52টি তাসের মধ্যে নির্বাচিত একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে আমরা কি লিখছি, দেখো 52টি তাসের মধ্যে নির্বাচিত একটি তাস, 52টি তাসের মধ্যে নির্বাচিত একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা, রাজা হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো 52টি তাসের মধ্যে একটি তাস রাজা, তাহলে টোটাল 52টা তাসের মধ্যে রাজা থাকে হচ্ছে 4টে। তাহলে এখানে অনুকূল ঘটনা হচ্ছে 4 আর মোট ঘটনা হচ্ছে 52। তাহলে এখানে রাজা হওয়ার, একটি তাস রাজা হওয়ার সম্ভাবনা হবে 4/52। তাহলে এটা কাটাকাটি করলে হবে 1/13। এবার আমাদের উত্তর চেয়েছে যে উভয়েই রাজা তুলবে তার সম্ভাবনা। তাহলে অতএব আমরা কি লিখছি, দেখো অতএব উভয়েই রাজা তুলবে তার সম্ভাবনা, উভয়েই রাজা তুলবে তার সম্ভাবনা। তাহলে উভয়েই রাজা তুলবে তার সম্ভাবনা কত করে, দেখো প্রত্যেকের হচ্ছে 1/13 করে। তাহলে এটা হবে 1/13 ইন্টু 1/13, তাহলে এটা হবে আমাদের 1/169। এবারে দেখো আমরা 25-এর অঙ্ক করব। 25-এর অঙ্ক দেওয়া আছে 10টি বৈদ্যুতিক উপাংশ সম্বলিত একটি প্যাকেটের মধ্যে 3টি ত্রুটিপূর্ণ বলে জানা আছে। যদি 4টি উপাংশ উদ্দেশ্যহীনভাবে নিয়ে পরীক্ষা করা হয় তবে তাদের মধ্যে একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো টোটাল প্যাকেট হচ্ছে কটা, 10টা। 10টার মধ্যে হচ্ছে 3টি ত্রুটিপূর্ণ। এখানে উত্তর চেয়েছে যে একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা বা ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা। তাহলে 10টার মধ্যে যদি 3টি ত্রুটিপূর্ণ হয় তাহলে ত্রুটিপূর্ণ নয় এরকম সংখ্যা কতটা হবে, 10 - 3 সমান হচ্ছে 7টা। এবার দেখো 4টি উপাংশকে নিয়ে পরীক্ষা করছে, তাহলে 10টির মধ্য থেকে 4টিকে নির্বাচন করছি, তাহলে এখানে মোট ঘটনা কত হবে, 10C4। তারপরে দেখো এখানে উত্তর চেয়েছে যে একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়া। তাহলে দেখো একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়া মানে আমাদের সেখানে একটা ত্রুটিপূর্ণ থাকতে হবে আর বাকিগুলো সব কি ত্রুটিপূর্ণ না হওয়া থাকতে হবে। তাহলে দেখো 3টি ত্রুটিপূর্ণ আর হচ্ছে আমাদের 7টি হচ্ছে ত্রুটিপূর্ণ নয়। তাহলে যখন আমরা, তাহলে এখানে দেখো উত্তর চেয়েছে যেহেতু যে একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা, সেজন্য আমরা কি করব, এই
প্রথম ক্ষেত্রে আমরা নির্বাচন করব যে একটিও ত্রুটিপূর্ণ নয় এরূপ 4টি উপাংশ নির্বাচন করতে হবে। আর একবার আমাদেরকে নির্বাচন করতে হবে যে একটি ত্রুটিপূর্ণ এরূপ 4টি উপাংশ নির্বাচন। তাহলে শুরুতেই আমরা কি করব, একটিও ত্রুটিপূর্ণ নয়, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা নির্বাচন করব একটা ত্রুটিপূর্ণ এরকম। তাহলে দেখো শুরুতেই আমাদের দেওয়া আছে যে 10টি প্যাকেটের মধ্যে 3টি ত্রুটিপূর্ণ। তাহলে আমরা এখানে কি লিখছি দেখো, 10টি প্যাকেটের মধ্যে 3টি ত্রুটিপূর্ণ। তাহলে 3টি যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে আমাদের ত্রুটিপূর্ণ নয় এরূপ কতগুলো হবে, 10 - 3 = 7টি। তাহলে দেখো এখানে আমরা লিখেছি 10টি প্যাকেটের মধ্যে 3টি ত্রুটিপূর্ণ। তাহলে ত্রুটিপূর্ণ নয় হবে আমাদের কটা, 10 - 3 = 7টি। এটা হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ নয়। এবারে দেখো আমাদের 4টি উপাংশকে নিয়ে উদ্দেশ্যহীনভাবে পরীক্ষা করা হয়েছে, সেটাই দেওয়া আছে। তাহলে দেখো 10টি প্যাকেটের মধ্যে থেকে 4টিকে নিয়ে যদি পরীক্ষা করা হয় তাহলে 10টির মধ্যে থেকে 4টিকে নির্বাচন করা হয় 10C4 উপায়ে। তাহলে দেখো আমরা কি লিখলাম, 10টির মধ্য থেকে 4টি উপাংশকে নির্বাচন করা যায়, এটা কত হবে আমাদের 10C4 উপায়ে। আর এখানে এই যে 10C4 উপায়, এটাই হচ্ছে আমাদের এখানে মোট ঘটনা। এবারে দেখো আমাদের কোশ্চেনে আনসার চেয়েছে যে একটিরও বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা কত। তাহলে শুরুতেই আমরা কি করব, যে একটিও ত্রুটিপূর্ণ নয় এরূপ 4টি উপাংশ নির্বাচন করা যায় কত উপায়ে, আগে সেটা বের করি। দেখো আমি কি লিখেছি, একটিও ত্রুটিপূর্ণ নয় এরূপ 4টি উপাংশকে নির্বাচন করা যায় কত উপায়ে, সেটা এবার লিখব। তাহলে দেখো এখানে আমরা লিখেছি একটিও ত্রুটিপূর্ণ নয় এরূপ আমরা কটাকে নির্বাচন করব, 4টিকে। তাহলে ত্রুটিপূর্ণ নয় এরূপ আমাদের উপাংশ কটা দেখো, 7টা। এই যে আমি আগে বের করেছি ত্রুটিপূর্ণ নয় হচ্ছে 7টি। তাহলে একটিও ত্রুটিপূর্ণ নয় মানে আমাদের প্রত্যেকটায় কীরকম হচ্ছে, ত্রুটিপূর্ণ নয় এরকম। তাহলে এই রকম হচ্ছে 4টি উপাংশকে নির্বাচন করছি, তাহলে ত্রুটিপূর্ণ নয় হচ্ছে 7টি। তাহলে 7টির থেকে আমি 4টিকে নির্বাচন করব কত উপায়ে, 7C4 উপায়ে ইনটু, তাহলে ত্রুটিপূর্ণ নয় মানে সেখানে আমাদের কি ত্রুটিপূর্ণ নয় বলেছি, তার মানে এখানে কি ত্রুটিপূর্ণ একটাও আছে, ত্রুটিপূর্ণযুক্ত একটাও নেই। তাহলে ত্রুটিপূর্ণ ঘটনা কটা রয়েছে, 3টে। তাহলে 3টে থেকে আমি কি কোনো কিছুকে নির্বাচন করছি না, তার মানে 3টে থেকে আমি কি নিচ্ছি, 0কে নির্বাচন করছি। সেজন্য এটা ইনটু কত হবে আমাদের 3C0। তাহলে 7C4 × 3C0, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের আসবে 35। এবার এখানে দেখো আমি বের করলাম একটিও ত্রুটিপূর্ণ নয় এরূপ 4টি উপাংশকে নির্বাচন করা যায় 7C4 × 3C0 = হচ্ছে 35। এই এতগুলো উপায়ে। তাহলে এখানে আমরা লিখি এত উপায়ে। এবার দেখো উত্তরে যেহেতু আমাদের চেয়েছে যে একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা, তাহলে এবার আমরা নির্ণয় করব যে একটির বেশি ত্রুটিপূর্ণ। তাহলে এখন আমরা নির্ণয় করব দেখো একটি ত্রুটিপূর্ণ এরূপ 4টি উপাংশ নির্বাচন করা যায় কত উপায়ে। তাহলে দেখো এখন আমরা কি লিখেছি, একটি ত্রুটিপূর্ণ এরূপ 4টি উপাংশকে নির্বাচন করা যায়। তাহলে ত্রুটিপূর্ণ আমাদের কটা, ত্রুটিপূর্ণ হচ্ছে 3টে। 3টে ত্রুটিপূর্ণ থেকে আমি নির্বাচন করছি একটা ত্রুটিপূর্ণকে, তার মানে 3টে ত্রুটিপূর্ণ থেকে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন করা যাবে আমাদের 3C1 উপায়ে। তাহলে এখান থেকে অলরেডি একটা নিয়ে নিয়েছি, তার মানে 4টি উপাংশকে নির্বাচন করতে হবে, একটাকে নিয়ে নিয়েছি, তার মানে এখনও পড়ে রয়েছে কটা, 3টে উপাংশ। তাহলে এই 3টে উপাংশ কোথা থেকে নির্বাচন করব, এই যে ত্রুটিপূর্ণ নয় সেখান থেকে। তাহলে 7টি হচ্ছে আমাদের ত্রুটিপূর্ণ নয়, সেখান থেকে আমরা নির্বাচন করছি 3টিকে। তাহলে সেটা হবে আমাদের কত, 7C3। 7টি থেকে 3টিকে নির্বাচন করছি। তাহলে এটা আমাদের কি হবে, যে একটি ত্রুটিপূর্ণ এরূপ 4টি উপাংশকে নির্বাচন করা যায় 3C1 × 7C3 এত উপায়ে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার আমাদের মান বেরোবে 105। এবারে দেখো আমরা কি মান বের করছি, যে একটির বেশি ত্রুটিপূর্ণ নয় এরূপ 4টি উপাংশকে নির্বাচন করা যায় কত উপায়ে। এখানে আমরা লিখেছি একটির বেশি ত্রুটিপূর্ণ নয়, তাহলে একটিও ত্রুটিপূর্ণ নয় এরকম ছিল হচ্ছে 35, আর একটি ত্রুটিপূর্ণ এরকম ছিল হচ্ছে 105। তাহলে একটির বেশি ত্রুটিপূর্ণ নয় এরূপ 4টি উপাংশকে নির্বাচন করা হবে আমাদের এই দুটোর যোগফল। অর্থাৎ আমরা এটা লিখব 7C4 × 3C0 + 3C1 × 7C3। তাহলে এটা সমান আমাদের হবে 35 + 105। তাহলে এটা আমাদের দাঁড়াবে টোটাল ক্যালকুলেশন করলে 140। তাহলে এটা হচ্ছে আমাদের 140।
এবার দেখো আমাদের উত্তর চেয়েছে যে একটির বেশি ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা, না পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে দেখো মোট আমাদের যেটা মোট ঘটনা সেটা হচ্ছে আমাদের 10C4, আর অনুকূল ঘটনা কত, এই 140। তাহলে আমাদের সম্ভাবনা কত হবে, এই 140 ডিভাইডেড বাই 10C4। তাহলে দেখো আমরা কি লিখলাম, যে একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা। তাহলে একটির বেশি ত্রুটিপূর্ণ নয় এরূপ আমাদের অনুকূল ঘটনা কটা হয়েছে, 140 ডিভাইডেড বাই মোট ঘটনা। মোট ঘটনা আমাদের কত ছিল, 10C4, যেহেতু 10টার থেকে 4টিকে নির্বাচন করেছি তাহলে এটা ডিভাইডেড বাই হবে 10C4, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তাহলে উপরেরটা আমাদের হচ্ছে 140 আর নিচে 10C4 মানে এটা আসবে 210। তাহলে এই দুটো কাটাকাটি করলে আমাদের আনসার আসবে 2/3। এবারে দেখো আমরা 26-এর অঙ্ক করব। 26-এর অঙ্ক দেওয়া আছে 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ হচ্ছে 9:5 এবং 60 বছর বয়স্ক ব্যক্তির 80 বছর বয়স পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ হচ্ছে 8:6। উত্তর চেয়েছে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে 50 বছর বয়স্ক ব্যক্তির 70 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ মানে সে আরও কত বছর বাঁচার সম্ভাবনা হচ্ছে, তার 20 বছর। আবার 60 বছর বয়স্ক ব্যক্তিরও হচ্ছে 80 বছর পর্যন্ত বাঁচার প্রতিকূলে সুযোগ, তার মানে তারও কমপক্ষে বাঁচার হচ্ছে 20 বছর বাঁচার ঘটনা। তাহলে দেখো এখানে আমরা প্রথমে কি করব, যে প্রথম ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনাকে এ ধরবো এবং দ্বিতীয় ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনাকে আমরা বি ধরবো। তাহলে দেখো এখানে প্রতিকূলে সুযোগ দেওয়া আছে, দুজনেরই প্রতিকূলে সুযোগ দেওয়া আছে। তাহলে প্রতিকূলে সুযোগ দেওয়া থাকলে সেখান থেকে আমরা সম্ভাবনা নির্ণয়ের ফর্মুলা এর আগের দিনে যেটা থিওরি পার্টে আলোচনা করেছি, যে প্রতিকূলে সুযোগের অনুপাত যদি আমাদের A:B হয় তাহলে সেখান থেকে আমাদের সম্ভাবনা হয় কত, B/A+B। তাহলে সেখান থেকে আমরা কি করব, P অফ A বের করব আর দ্বিতীয় জনের ক্ষেত্রে আমরা P অফ B বের করব। এবার উত্তর চেয়েছে দেখো দুজনের মধ্যে কমপক্ষে একজনের, তাহলে কমপক্ষে দেওয়া থাকলে আমাদের সেখানে কি বের করতে হয়, ইউনিয়ন বের করতে হয়। তার মানে আমাদেরকে এখানে আনসার কত বের করতে হবে, P অফ A ইউনিয়ন B। তাহলে দেখো অঙ্কটাতে আমরা কি ধরেছি, যে ধরা যাক প্রথম ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা এ এবং দ্বিতীয় ব্যক্তির আরও 20 বছর বাঁচার ঘটনা হচ্ছে বি। তাহলে ঘটনা দুটোকে আমরা একটাকে এ ঘটনা ধরেছি আর একটাকে বি ঘটনা ধরেছি। আর দেখো বইতে দেওয়া আছে যে প্রথম ব্যক্তির আরও 20 বছর বাঁচার প্রতিকূলের সুযোগ, প্রতিকূলের সুযোগ কত দেওয়া আছে, প্রথম ব্যক্তির ক্ষেত্রে দেওয়া আছে 9:5 আর দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে বাঁচার প্রতিকূলের সুযোগ দেওয়া আছে 8:6। তাহলে প্রতিকূলের সুযোগ দেওয়া আছে, সেখান থেকে আমাদের সম্ভাবনা নির্ণয় করার ফর্মুলা, যে যদি প্রতিকূলের সুযোগ A:B হয় তাহলে সেখান থেকে আমাদের সম্ভাবনা হয় P অফ A। যদি এ একটা ঘটনা তার প্রতিকূলে সুযোগ যদি হয় A:B তাহলে সেক্ষেত্রে আমাদের P অফ A হয় B/A+B। তাহলে এখানে দেখো প্রথম ব্যক্তির 20 বছর বাঁচার প্রতিকূলে সুযোগ দেওয়া আছে 9:5 আর বাঁচার ঘটনাকে আমরা ধরেছি এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব P অফ A সমান হবে আমাদের B/A+B। তাহলে B মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই A+B মানে হচ্ছে 9+5। তাহলে এটা হবে আমাদের 5/14। একই রকমভাবে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে দেখো প্রতিকূলের সুযোগ কত দেওয়া আছে 8:6 আর বাঁচার ঘটনাকে আমরা ধরেছি বি। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করব P অফ B। তাহলে P অফ B সমান হচ্ছে B/A+B অর্থাৎ 6/8+6, তার মানে এটা হবে 6/14। এবারে দেখো এক্ষেত্রে এ আর বি ঘটনা দুটি স্বাধীন, কারণ একটা ঘটনা আর একটার উপর ডিপেন্ড করে না। তাহলে এখানে আমরা কি লিখছি, যে এ ও বি ঘটনা দুটি স্বাধীন, এ ও বি ঘটনা দুটি স্বাধীন। তাহলে এ ও বি যদি ঘটনা দুটি স্বাধীন হয় তাহলে আমরা কি জানি, যে পি অফ এ ইন্টারসেকশন বি এই মানটা হয় আমাদের PA ইন্টু P অফ বি। এবার দেখো আমাদের আনসার চেয়েছে যে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা। তাহলে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা আমাদের কত হবে, P অফ A ইউনিয়ন বি। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা, আরও 20 বছর বাঁচার সম্ভাবনা।
তাহলে এটা সমান আমাদের কত হবে পি অফ এ ইউনিয়ন বি। কারণ আমি তোমাদের আগেই বলেছিলাম যে যখন তোমাদের কমপক্ষে কোনো কেস আসে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে ইউনিয়ন ভ্যালু বের করতে হয়। তাহলে পি অফ এ ইউনিয়ন বি আমরা এটার ফর্মুলা জানি কত, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। আবার যেহেতু ঘটনা দুটো স্বাধীন তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি এর জায়গায় আমরা কত লিখতে পারি, পি এ ইন্টু পি বি। তাহলে এটা সমান আমরা লিখছি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টু পি অফ বি। দেখো পি অফ এ আর পি অফ বি এর প্রত্যেকটার মান দেখো আমি আগেই নির্ণয় করে রেখে দিয়েছি। তাহলে এটা সমান আমরা লিখব 5/14 প্লাস 6/14 মাইনাস 5/14 ইন্টু 6/14। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের লসাগু আসবে 196। তাহলে 14 আর এটা হবে 14, তার মানে এখানে হবে 70 প্লাস এটা হবে 14 6 84 মাইনাস 30। তাহলে এটা আমাদের ক্যালকুলেশনে আসবে উপরেরটা তোমাদের 124 ডিভাইডেড বাই 196। তাহলে এটা থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো উপরে আসবে 31, 4 দিয়ে কাটলে এখানে হবে 31 আর এখানে হবে 49। তাহলে আনসার হচ্ছে আমাদের 31 ডিভাইডেড বাই 49। এটাই হচ্ছে আনসার যে দুজনের মধ্যে কমপক্ষে একজনের আরও 20 বছর বাঁচার সম্ভাবনা। এবার দেখো আমরা 27-এর অঙ্ক করব। 27-এর অঙ্ক দেওয়া আছে এ 4 বারের মধ্যে 3 বার এবং বি 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে। একই ঘটনা বিবৃত করতে তাদের পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা কত? এখানে যেটা আনসার চেয়েছে সেটা হচ্ছে পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা। তাহলে শুরুতে আমরা কি করব যে এ দেখো 4 বারের মধ্যে 3 বার সত্য কথা বলে আর বি হচ্ছে 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে। তাহলে শুরুতেই আমরা যে এ সত্য বলার ঘটনা এবং বি এ সত্য বলার ঘটনা এগুলোকে আমরা E1 আর E2 ধরে নেব, তারপরে সেখান থেকে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো অঙ্কটাতে আমরা কি ধরে নিয়েছি 27-এর অঙ্ক শুরুতেই যে ধরা যাক এ এর সত্য বলার ঘটনা হচ্ছে E1 এবং বি এর সত্য বলার ঘটনা হচ্ছে E2। তাহলে এ দেখো এখানে বলে দেওয়া আছে যে এ হচ্ছে 4 বারের মধ্যে 3 বার সত্য কথা বলে। তাহলে 4 বারের মধ্যে 3 বার, তাহলে পি অফ E1, তাহলে পি অফ E1 4 বারের মধ্যে 3 বার সত্য কথা বলছে, তার মানে পি অফ E1 হবে আমাদের 3/4। যেহেতু এখানে 4 বার হচ্ছে মোট ঘটনা আর 3 হচ্ছে অনুকূল ঘটনা, তাহলে একই রকমভাবে আমরা কার মান বের করব, পি অফ E2। এবার দেখো বিয়ের ক্ষেত্রে কি বলেছে, সে 6 বারের মধ্যে 5 বার সত্য কথা বলে। তাহলে এখানে মোট ঘটনা হচ্ছে 6 আর অনুকূল ঘটনা হচ্ছে 5, তাহলে পি অফ E2 হবে আমাদের 5/6। এবার যেটা আনসার চেয়েছে সেটা হচ্ছে পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা। তাহলে এখানে আমরা কি লিখব যে অতএব পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা, পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা। তাহলে দেখো পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা মানে কি সেটা আমি একটু বলে দিই। তাহলে পরস্পর বিরোধিতা করা কথার অর্থ হচ্ছে যে একজন যখন সত্য কথা বলবে আর একজন তখন সত্য কথা বলবে না। তাহলে এ যদি সত্য বলে তাহলে বি তখন সত্য বলছে না, একই রকমভাবে বি যদি সত্য বলে এ তখন সত্য বলছে না। তাহলে সত্য বলার ঘটনা আমি E1 ধরেছি, তাহলে সত্য না বলার ঘটনা আমাদের কি হবে, E1 এর কমপ্লিমেন্ট। যেহেতু E1 এর পূরক ঘটনা কত হবে, E1 কমপ্লিমেন্ট। একই রকমভাবে বি এর সত্য বলার ঘটনা যদি E2 হয় তাহলে এর সত্য না বলার ঘটনা কি হবে, E2 এর কমপ্লিমেন্ট। এবার বলেছে পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা চেয়েছে, তাহলে আগামী ঘটনাটা লিখবো, তারপরে সম্ভাবনা মানে কি তার সামনে একটা পি বসাবো। তাহলে দেখো প্রথমে আমরা এ আর বি দুজনের মধ্যে ঘটনা, এ যখন সত্য বলছে বি তখন সত্য বলছে না। তাহলে শুরুতে এ সত্য বলছে মানে এখানে ঘটনাটা হচ্ছে E1। তাহলে পরস্পর বিরোধিতা করছে মানে E1 সত্য বলছে, মানে এ সত্য বলছে সেজন্য লিখলাম E1, তখন বি সত্য বলছে না। তাহলে বি এর সত্য ঘটনা যদি E2 হয় তাহলে সত্য না বলার ঘটনা হচ্ছে E2 এর কমপ্লিমেন্ট। তাহলে এর ঘটনা আর বি এর ঘটনা দুজনের মধ্যে যে কোনো একটা ঘটনা, দুজনের মধ্যে কি দুজনের একসাথে ঘটনাটা ঘটছে, যেহেতু E1 এ বলছে সত্য কথা এ বলছে না, তার মানে একসাথে যোগের ঘটনা হচ্ছে ইন্টারসেকশন। একই রকমভাবে এখানে আমরা লিখেছি দেখো এ সত্য বলেছে বি সত্য বলেনি, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি নেব, এ সত্য বলেনি, তাহলে এ সত্য বলার ঘটনা যদি E1 হয় তাহলে সত্য না বলার ঘটনা কি হবে, E1 এর কমপ্লিমেন্ট।
তাহলে এ যখন সত্য বলছে না তখন বি সত্য বলছে, তাহলে বি এর সত্য বলার ঘটনা হচ্ছে E2, যেহেতু দুজনের ঘটনা একসঙ্গে ঘটছে সেজন্য এটা হবে ইন্টারসেকশন। এবার পরস্পর বিরোধিতা করছে, তার মানে একজন বলছে আর একজন বলছে না, তার মানে এই দুজনের মধ্যে পরস্পরের বিরোধিতা করার ঘটনাটা হবে কি মাঝখানে ইউনিয়ন। এটা সম্ভাবনা চেয়েছে, মানে আমাদের সাইডে কি আসবে, এখানে পি আসবে। তাহলে পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা আমাদের কত হচ্ছে, পি অফ E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট ইউনিয়ন E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E2। এবারে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ঘটনা হচ্ছে স্বাধীন ঘটনা। যেমন ধরো এখানে আমরা এবার কি কি স্বাধীন ঘটনা আমরা সেগুলো একটু লিখে নিই। তাহলে দেখো এখানে আমরা কি কি স্বাধীন ঘটনা সেগুলো লিখে নিচ্ছি। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো E1 ও E2 এই দুটো হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে E1 আর E2 যদি স্বাধীন ঘটনা হয় তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি যে সুতরাং এখানে আমাদের হবে E1 E2 যেহেতু স্বাধীন ঘটনা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি E1, E2 কমপ্লিমেন্ট সেটাও স্বাধীন ঘটনা হবে, এবং আর কি হবে E1 কমপ্লিমেন্ট, E2 এই দুটো ঘটনাও স্বাধীন ঘটনা হবে। এবার দেখো আমাদের যেটা মান বের করতে হচ্ছে সেটা হচ্ছে পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা। তাহলে দেখো এখানে আমাদের এটা আছে যে পি অফ E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট ইউনিয়ন E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন A2। এটা আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব না, এই টোটালটাকে যদি আমি এ ধরি আর এই টোটালটাকে যদি বি ধরি তাহলে আমরা এখানে এ ইউনিয়ন বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এ ইউনিয়ন বি এর ফর্মুলা অ্যাপ্লাই করলে এখান থেকে আমরা পাবো দেখো পি অফ, শুরুতে আসবে আমাদের E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট প্লাস তারপর আসে পি অফ বি, মানে পি অফ E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E2, তারপর আসে মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এখানে আসবে পি অফ E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E2। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে দেখো এখানে E1 আর E2 কমপ্লিমেন্ট এই দুটোর ইন্টারসেকশন। তাহলে আমরা দেখো আগেই লিখেছি যে E1 E2 যদি স্বাধীন ঘটনা হয় তাহলে সেক্ষেত্রে E1 আর E2 কমপ্লিমেন্টও স্বাধীন ঘটনা হবে। তাহলে E1 আর E2 যদি কমপ্লিমেন্ট যদি স্বাধীন ঘটনা হয় তাহলে পি অফ E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট, এখান থেকে আমরা এটা কি লিখতে পারি, পি অফ E1 ইন্টু পি অফ E2 তার কমপ্লিমেন্ট প্লাস একই রকমভাবে E1 কমপ্লিমেন্ট আর E2 এই দুটো ঘটনাও স্বাধীন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, পি অফ E1 কমপ্লিমেন্ট ইন্টু পি অফ E2 মাইনাস, এবারে দেখো এই যে টোটাল দুটো ঘটনা রয়েছে মানে E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E2 এই দুটো সেট, এই দুটো হচ্ছে পরস্পরের বিচ্ছেদ সেট, তার মানে এর ভ্যালুটা কত হবে আমাদের 0। তাহলে তোমরা এখানে সাইডে কি লিখবে যে যেহেতু E1 ইন্টারসেকশন E2 কমপ্লিমেন্ট এবং E1 কমপ্লিমেন্ট ইন্টারসেকশন E2 এই দুটো হচ্ছে বিচ্ছেদ সেট, এই দুটো বিচ্ছেদ সেট, সেজন্য এই দুটোর ইন্টারসেকশনটা আমাদের কত হবে, এই দুটোর ইন্টারসেকশনটা হবে 5, তাহলে পি অফ 5 হবে 0। এবারে দেখো আমরা কার কার মান জানি, পি অফ E1 আর পি অফ E2 এর ভ্যালু জানি। এখানে দেখো রয়েছে পি অফ E2 কমপ্লিমেন্ট, তার মানে এর জায়গায় আমরা কি লিখবো 1 মাইনাস পি অফ E2, আর এখানে দেখো রয়েছে পি অফ E1 কমপ্লিমেন্ট, তার মানে এর জায়গাতে আমরা লিখবো 1 মাইনাস পি অফ E1। তাহলে সেটা আমরা এখানে লিখছি দেখো পি অফ E1 ইন্টু 1 মাইনাস পি অফ E2 প্লাস এখানে হবে 1 মাইনাস পি অফ E1 ইন্টু পি অফ E2। এবার আমরা যে যে ভ্যালুগুলো জানি প্রত্যেকটা এখানে পুট করে দেবো। তাহলে দেখো পি অফ E1 তার ভ্যালু হচ্ছে 3/4, তাহলে এটা সমান আমরা লিখছি 3/4 ইন্টু 1 মাইনাস পি অফ E2, পি অফ E2 এর ভ্যালু হচ্ছে 5/6, তাহলে এটা হবে 1 মাইনাস 5/6 প্লাস এটা হবে 1 মাইনাস 3/4 ইন্টু 5/6, তাহলে এটা আমরা পাবো 3/4 ইন্টু 1/6 প্লাস এটা হবে আমাদের 1/4 ইন্টু 5/6, তাহলে এটা আমাদের দাঁড়াচ্ছে 3/24 প্লাস 5/24, তার মানে উপরটা হবে আমাদের 8/24 আর এটা ক্যালকুলেশন করলে আসবে 1/3। এই 1/3 এই ভ্যালুটাই হচ্ছে আমাদের পরস্পর বিরোধিতা করার সম্ভাবনা। এবারে দেখো আমরা 32-এর একের অঙ্ক করব। 32-এর একের অঙ্ক দেওয়া আছে যে একটি থলিতে 8টি লাল বল ও 5টি সাদা বল আছে।
তাহলে থলিতে লাল বল আছে 8টা, সাদা বল আছে 5টা, তাহলে মোট বল আছে আমাদের এখানে 13টা। এবারে বলেছে যে পুনঃস্থাপন না করে প্রতিবারে 3টি করে পরপর 2বার বল তোলা হলে, তাহলে পুনঃস্থাপন না করার অর্থ হচ্ছে আমি যখন প্রথমবারে 3টি বল তুলছি ওই 3টি বল তোলা হয়ে গেছে, তারপরে যখন আবার আমি 3টি বল তুলছি তখন দেখো ওখানে অলরেডি 3টি বল মাইনাস হয়ে যাচ্ছে, কারণ প্রথমবারে যখন আমি 3টি বল তুলছি তাহলে মোট বল হচ্ছে 13টা, 13টা থেকে আমি 3টে বল তুলছি, কত উপায়ে হবে 13C3 উপায়ে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যে এই যে আমি 3টি বল প্রথমবারে তুললাম এই 3টি বল তো এর মধ্যে আর নেই, তার মানে প্রথমে ছিল এখানে 13টা বল, 3টি বল অলরেডি চলে গেছে, তার মানে বাকি পড়ে রয়েছে এখন 10টা বল। এবার আমি দ্বিতীয় ক্ষেত্রে কি করব, এই 10টা বল থেকে আমি 3টি বলকে তুলছি, সেই জন্য এখানে লেখা আছে যে পুনঃস্থাপন না করে প্রতিবারে 3টি করে পরপর 2বার বল তোলা হলো। এখানে কি উত্তর চেয়েছে যে প্রথমবারে 3টি সাদা বল ও দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা। তার মানে আমাদেরকে কি বের করতে হবে যে প্রথমবারে আমি যে 3টি বল তুলেছি সেই 3টি বল সাদা হওয়ার এবং দ্বিতীয় ক্ষেত্রে আমি যে 3টি বল তুলেছি সেই 3টি বল লাল হওয়ার সম্ভাবনা কত। তাহলে দেখো 32-এর 1-এর অঙ্ক, তাহলে বাক্সতে আমাদের কটা বল রয়েছে, 8টা হচ্ছে রেড বল আর 5টি হচ্ছে হোয়াইট বল। তাহলে রেড বলের সংখ্যা হচ্ছে 8 আর হোয়াইট বলের সংখ্যা হচ্ছে 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মোট বলের সংখ্যা আমাদের কত, মোট বলের সংখ্যা হচ্ছে 13টি। তার মানে এখানে আমরা সাইডে লিখে রাখি যে মোট বল সমান 13টি, 13টি হচ্ছে মোট বল। তো এখানে আমাদের প্রথমে কি করছে, প্রথমে দেখো হচ্ছে 3টি করে 2বার, মানে 3টে করে বল তুলছে, কবার না 2বার। তাহলে দেখো এখান থেকে যদি আমি 3টে বল তুলে নিই, যদি আমি 3টে বল সাদা তুলি, তাহলে সাদা যদি আমাকে 3টে বল তুলতে হয় তাহলে আমরা কোথা থেকে তুলতে হবে, এই 5টা যে সাদা বল আছে সেখান থেকে আমাকে সাদা বলটা তুলতে হবে। তাহলে 5টা সাদা বল থেকে 3টে সাদা বলকে নির্বাচন আমরা কত উপায়ে করতে পারি, 5C3 উপায়ে। এবার দেখো মোট বল হচ্ছে 13টা, এই 13টা থেকে আমরা, তাহলে 13টা বল হচ্ছে মোট বল, 13টা বল থেকে আমি 3টে সাদা বলকে নির্বাচন করতে পারি কত উপায়ে, 13C3 উপায়ে। তাহলে এখানে মোট ঘটনা, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা, সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটির ভ্যালু। তাহলে অনুকূল ঘটনা হচ্ছে এখানে 5টি সাদা বল থেকে 3টি সাদা বল নির্বাচন, আর মোট ঘটনা হচ্ছে 13টা বল থেকে আমাদের 3টে সাদা বল নির্বাচন। তাহলে দেখো এখানে আমরা কি লিখছি শুরুতে, যে প্রথমবারে 13টি বল থেকে, প্রথমবারে 13টি বল থেকে 3টি সাদা বল নির্বাচন করা যায়, 3টি সাদা বল নির্বাচন করা যায় কত উপায়ে হবে আমাদের, 13টা বল থেকে 3টে বল নির্বাচন করছি, তাহলে এটা হবে 13C3 উপায়ে। তারপর আমরা কি করছি, এটা হচ্ছে আমাদের মোট ঘটনা। আমরা এবার কি করব, এই 5টা সাদা বল থেকে 3টে সাদা বল তুলছি, তারপরে লিখছি আমরা দেখো যে 5টি সাদা বল থেকে 3টি সাদা বল তোলা যায়, 3টি সাদা বল নির্বাচন করা যায়। তাহলে এটা আমাদের কত উপায়ে হবে, 5টি সাদা বল থেকে 3টি সাদা বল, মানে এটা হচ্ছে আমাদের 5C3 উপায়ে। তাহলে দেখো এখানে আমরা কি বের করেছি, 13টি বল থেকে 3টি সাদা বল নির্বাচন করা যায় 13C3 উপায়ে, আর 5টি সাদা বল থেকে 3টি সাদা বল নির্বাচন করা যায় 5C3 উপায়ে। তাহলে এবার আমরা কি লিখব, যে অতএব এখানে আমাদেরকে বের করতে হবে যে ওই যে 13টি বল থেকে আমাদেরকে 3টি সাদা বল তোলার সম্ভাবনা। তাহলে দেখো আমরা এখানে লিখছি যে অতএব প্রথমবারে আমরা কটা সাদা বল তুলেছি, 3টি, তাহলে প্রথমবারে 3টি সাদা বল তোলার সম্ভাবনা, 3টি সাদা বল তোলার সম্ভাবনা। তাহলে 3টি সাদা বল তোলার সম্ভাবনা সমান আমাদের এখানে কি হবে, অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। তাহলে মোট ঘটনা হচ্ছে আমাদের 13C3 আর অনুকূল ঘটনা হচ্ছে 5C3। তাহলে তোলার সম্ভাবনা কত হলো আমাদের, 5C3 ডিভাইডেড বাই 13C3। এবারে দেখো আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে না, প্রথমবারে 3টি সাদা বল তোলার পর আমরা লাল বল তুলছি। তাহলে দেখো এখানে দেখো বলটা প্রতিস্থাপন হয়নি, তার মানে প্রথম ক্ষেত্রে বল ছিল আমাদের 13টা, সেখান থেকে অলরেডি 3টে বল চলে গেছে, তার মানে এখন আমাদের বাক্সতে পড়ে রয়েছে কটা, 10টা বল। তো এখন আমরা কি বের করছি না,
প্রথমবারে 3টি সাদা বল তোলার পরে লাল বল তোলার সম্ভাবনা। তাহলে এখানে দেখো লাল বল রয়েছে কটা, 8টা। তাহলে 8টা থেকে আমরা 3টে লাল বল তুলব, তাহলে সেখান থেকে আমরা নির্বাচন করতে পারি 8C3 উপায়ে। কিন্তু বাক্সতে এখন পড়ে রয়েছে কটা বল, 10টা বল। তাহলে এই 10টা বল থেকে আবার আমরা 3টে লাল বল নির্বাচন করব কত উপায়ে, 10C3 উপায়ে। তাহলে সম্ভাবনা আমাদের কত হবে, 8C3 ডিভাইডেড বাই 10C3। তাহলে আমরা দেখো এখানে ভাষাতে কি লিখছি, যে 8টি লাল বল থেকে 3টি লাল বল নির্বাচন করা যায়। 8টি লাল বল থেকে 3টি লাল বল নির্বাচন করা যায় কত উপায়ে হবে আমাদের এখানে, 8C3 উপায়ে। আর যেহেতু বলগুলো প্রতিস্থাপন করা হয়নি, মানে বলগুলো আবার রেখে দেওয়া হয়নি, তাহলে মোট বল ছিল 13টা, 3টে বল তোলা হয়ে গেছে। তার মানে এখন বাক্সে বলের সংখ্যা কত, এখন বাক্সে বলের সংখ্যা হচ্ছে তোমাদের 10টা। বলের সংখ্যা সমান 10টি, মানে এখানে লিখে আমরা 13 - 3 সমান 10টি। এবার আমরা কি করব, এই 10টা বল থেকে আমরা 3টে লাল বলকে নির্বাচন করছি। তাহলে এখানে আমরা লিখছি দেখো 10টি বল থেকে 3টি লাল বল নির্বাচন করা যায়। 3টি লাল বল নির্বাচন করা যায়, তাহলে এটা কত উপায়ে হবে আমাদের, 10C3 উপায়ে। তাহলে আমাদের এটা হচ্ছে দ্বিতীয়বারের ঘটনা। তাহলে এখানে আমরা কি লিখব, যে 3টি সাদা বল তোলার পর লাল বল তোলার সম্ভাবনা। তাহলে অতএব এখানে আমরা কি লিখছি, 3টি সাদা বল তোলার পর, তাহলে এখানে আমরা লিখছি দেখো 3টি সাদা বল তোলার পর লাল বল তোলার সম্ভাবনা। লাল বল তোলার সম্ভাবনা সমান। তাহলে এখন আমরা কি নির্ণয় করছি দেখো, যে 3টি সাদা বল তোলার পর লাল বল তোলার সম্ভাবনা। তাহলে 3টি সাদা বল তোলার পর লাল বল তোলার সম্ভাবনা, এখানে মোট ঘটনা কোনটা হবে, এই যে 10C3, তাহলে নিচেই হবে আমাদের 10C3। আর উপরে দেখো 8টি লাল বলের মধ্যে থেকে 3টি লাল বল নির্বাচন, 8C3। তাহলে এটা হচ্ছে আমাদের 3টি সাদা বল তোলার পর লাল বল তোলার সম্ভাবনা। এবার দেখো উত্তর চেয়েছে আমাদের, যে প্রথমবারে 3টি সাদা বল ও দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা। তাহলে দেখো প্রথমবারে 3টি লাল বল তোলার সম্ভাবনা, এই যে আমরা এখানে বের করেছি, প্রথমবারে 3টি সাদা বল তোলার সম্ভাবনা এই 5C3 ডিভাইডেড বাই 13C3। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি বলেছি, যে 3টি সাদা বল তোলার পর লাল বল তোলার সম্ভাবনা 8C3 ডিভাইডেড বাই 10C3। আর উত্তর চেয়েছে এখানে, যে প্রথমবারে 3টি সাদা বল ও দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা। তাহলে প্রথমবারে 3টি সাদা বল আর দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা, তার মানে আমাদের আনসার হবে কোনটা, এই 5C3 ডিভাইডেড বাই 13C3 ইন্টু 8C3 ডিভাইডেড বাই 10C3। তাহলে দেখো এখন আমরা অতএব দিয়ে কি উত্তর লিখছি, যে প্রথমবারে 3টি সাদা বল ও দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা। তাহলে প্রথমবারে 3টি সাদা বল তোলার সম্ভাবনা কত ছিল আমাদের, 5C3 ডিভাইডেড বাই 13C3। আর দ্বিতীয়বারে 3টি লাল বল তোলার সম্ভাবনা ছিল 8C3 ডিভাইডেড বাই 10C3। তাহলে এই দুটোর মিলিয়ে সম্ভাবনা চেয়েছে, মানে হবে ইন্টু। তাহলে 5C3 ডিভাইডেড বাই 13C3, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এটা আসবে আমাদের 5/143 ইন্টু 8C3 ডিভাইডেড বাই 10C3, এটা করলে আসবে আমাদের 7/15। তাহলে এই টোটালটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে আসবে 7/429। এটাই হচ্ছে আনসার। এবারে দেখো আমরা 32-এর 2 অঙ্ক করব। এখানে বলা আছে যে একটি থলিতে 5টি সাদা, 7টি লাল ও 3টি কালো বল আছে। পুনরায় প্রতিস্থাপন না করে থলি থেকে একটি একটি করে 3টি বল তোলা হলো। এখানেও দেখো বলে দেওয়া আছে পুনরায় প্রতিস্থাপন না করে, অর্থাৎ আমি যে বলটা তুলছি দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ওই বলটা আর থলিতে থাকছে না। তাহলে দেখো থলিতে টোটাল বল আছে 5টি সাদা, 7টি লাল আর 3টি কালো। উত্তর চেয়েছে এখানে দেখো একটিও বল লাল না হওয়ার সম্ভাবনা। তাহলে যেটা আমাদের আনসার বের করতে হবে সেটা হচ্ছে একটিও বল তোমাদের লাল হবে না, অর্থাৎ একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো মোট লাল বল আছে এখানে, টোটাল লাল বল হচ্ছে 7টি, আর অন্য রঙের বল হচ্ছে 5টি সাদা আর 3টি কালো, অর্থাৎ অন্য বল রয়েছে তোমাদের টোটাল 8টা।
আর তাহলে থলিতে মোট বল রয়েছে 15টা। এখানে দেখো প্রতিস্থাপন হয়নি, অর্থাৎ আমি প্রথমবারে একটা বল তুলে নিই, তাহলে একটা বল তুলে নিলে সেখান থেকে দ্বিতীয় ক্ষেত্রে আবার কী করছি, দ্বিতীয় ক্ষেত্রে আবার যখন একটা বল তুলে দিচ্ছি তখন ওই বলগুলো আর কি থলির ভিতরে রাখা থাকছে না। এবারে দেখো আমরা আগে 2-এর অঙ্কটার ছবিটা এঁকে নিই। তাহলে ছবিটা দেখো, আমাদের প্রথমে এই একটা বাক্স, একটা থলি, এখানে আমাদের টোটাল কটা বল রয়েছে, 7টি লাল বল রয়েছে, 5টি সাদা আর 3টি কালো। তাহলে এখানে হচ্ছে 7টি লাল বল, 7টা হচ্ছে লাল বল। এবার হচ্ছে লাল বল 9, লাল বল 9 এরূপ কটা বল হবে না, 5টি সাদা আর 3টি কালো। তার মানে এখানে হচ্ছে 8টি, এই 8টা হচ্ছে লাল বল 9, 8টা হচ্ছে লাল বল 9। এবার আমরা কি করছি, এখান থেকে আমরা একটা বল তুলছি। কি ধরনের বল তুলছি না, লাল বল 9 এরূপ একটা বল। তাহলে এখান থেকে আমরা একটা বল এই থলিতে এনে রাখছি। কি ধরনের বল তুলছি আমরা এখানে, লাল বল 9 এরূপ বল। তাহলে এখানে আমরা লিখছি লাল বল 9 এরূপ একটি বল, এরূপ একটি বল। তাহলে দেখো লাল বল কটা ছিল, 7টা, তাহলে এখানে 7টা লাল বলই থাকবে। তাহলে আমি এর জন্য এখানে 7 আর লিখি, আর মানে হচ্ছে রেড। তাহলে লাল বল 9 এরূপ একটা বল তুলে নিয়েছি। তাহলে কোথা থেকে তুলবো, এই 8টা বল, যে বলগুলো লাল নয় আমি সেখান থেকে তুলবো। তার মানে 8টা থেকে একটা তুলে নিচ্ছি, তার মানে এখানে আমাদের হবে কটা, এখন আমাদের থাকবে এখানে 7টা। তাহলে এখানে হচ্ছে 7টি লাল বল 9। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করছি দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এইখান থেকে যখন আমরা তুলছি সেখানেও আমরা কীরকম ধরনের বল তুলছি, লাল বল 9 এরূপ একটি বল, এরূপ একটি বল। তাহলে দেখো লাল বল 9 বলা আছে, তার মানে 7টা রেড, এখানে 7টা রেডই থাকবে। তাহলে দেখো তারপরের ক্ষেত্রে আমরা কি করছি, যে লাল বল 9 এরূপ একটি বল তুলছি। তাহলে লাল বল যেমন 7টা ছিল সেরকমই থাকবে। তাহলে লাল বল 9 মানে কোথা থেকে তুলবো, এই 7টা থেকে একটাকে তুলবো। তার মানে এখন এখানে বলের সংখ্যা রয়েছে কটা, 6টি। তাহলে 6টি হচ্ছে এখানে 6টি লাল বল 9। যেহেতু আমি এখানে লাল বল 9 লিখলাম, কারণ এখানে আমাদের উত্তর চেয়েছে যে লাল মানে বলটি লাল না হওয়ার সম্ভাবনা। আর এখানে দেখো যেগুলো লাল বল নয় সেগুলো একটি একটি করে কমে যাচ্ছে, কারণ এখানে দেখো বলা আছে যে কোনো বলই আমাদের এখানে প্রতিস্থাপন হয়নি, অর্থাৎ আমি মানে নিয়ে পরের বার আবার কিন্তু রাখিনি, প্রত্যেকটা থেকে একটা একটা করে তোলাই আছে। তাহলে দেখো এখানে আমাদের প্রথমবারের ঘটনা কি রয়েছে, যে 7টি লাল বল আর 8টি লাল বল 9। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই প্রথমবারের ক্ষেত্রে আমরা বের করব যে এখানে একটিও বল লাল না হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো এখানে আমরা লিখছি প্রথম ক্ষেত্রে বলটি লাল না হওয়ার সম্ভাবনা, প্রথম ক্ষেত্রে লাল বল না হওয়ার সম্ভাবনা, লাল বল না হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের টোটাল বল আছে কটা, টোটাল বল হচ্ছে 15টা। তাহলে এখানে মোট ঘটনা হচ্ছে 15টা। তাহলে লাল বল না হওয়ার সম্ভাবনা, তাহলে লাল বল 9 এরূপ কটা বল হচ্ছে 8টা। তাহলে লাল বল না হওয়ার সম্ভাবনা হচ্ছে 8/15। এবারে দেখো প্রথমবারে যে বলটা তুলে নিয়েছি সেটা কিন্তু দ্বিতীয়বারে আর প্রতিস্থাপন হয়নি, সেজন্য আমরা এখানে কি লিখব, যে প্রথমবারে বল প্রতিস্থাপন, প্রথমবারের বল প্রতিস্থাপন না হওয়ার পর লাল বল, প্রতিস্থাপন না হওয়ার পর লাল বল না হওয়ার সম্ভাবনা, লাল বল না হওয়ার সম্ভাবনা, না হওয়ার সম্ভাবনা। তাহলে দেখো প্রথমবারে বলটা প্রতিস্থাপন হয়নি, তাহলে এক্ষেত্রে দেখো লাল বল না হওয়ার সম্ভাবনা, তাহলে লাল বল 9 এরূপ কটা বল আছে, দ্বিতীয় ক্ষেত্রে দেখো 7টি। তাহলে উপরে হচ্ছে 7 অনুকূল ঘটনা ডিভাইডেড বাই মোট ঘটনা। মোট ঘটনা এখানে কত দেখো, 7টা লাল বল আর 7টা হচ্ছে লাল বল 9, তাহলে মোট বল হচ্ছে 7 + 7 মানে 14। তাহলে নিচেই হবে আমাদের 7 + 7। তাহলে এটা আমরা পাচ্ছি 7/7 + 7 মানে হচ্ছে 7/14, অর্থাৎ এটা হচ্ছে হাফ। এবার আমরা প্রথমবারে প্রতিস্থাপন বল প্রতিস্থাপন হয়নি, এবার দেখো দ্বিতীয়বারেও কিন্তু আমাদের বল প্রতিস্থাপন হয়নি। এবারে দেখো আমরা কি লিখছি, যে প্রথমবারেও বল প্রতিস্থাপন হয়নি, আবার দ্বিতীয়বারেও দেখো বলটা প্রতিস্থাপন হয়নি, সেজন্য আমরা এখানে লিখলাম প্রথম দুবারের বল প্রতিস্থাপন না হওয়ার পর লাল বল না হওয়ার সম্ভাবনা। মানে এটা কোন ঘটনা, আমাদের এখানে এই তৃতীয় নাম্বার যে ঘটনাটা,
তাহলে দেখো এই তৃতীয় নম্বরের ঘটনাতে লাল বল নয়, এরূপ বল কটা রয়েছে? 6টি। তাহলে এখানে আমরা চেয়েছি দেখো লাল বল না হওয়ার সম্ভাবনা। তাহলে লাল বল নয় রয়েছে এরকম 6টি বল, তাহলে এখানে অনুকূল ঘটনা হবে 6 আর নিচে ডিভাইডেড বাই মোট ঘটনা। মোট ঘটনা মানে হচ্ছে 7টি লাল বল আর 6টি লাল বল নয় এরূপ বল। তাহলে মোট বল এখানে হচ্ছে 7 + 6, অর্থাৎ প্রথম দুবারের বল প্রতিস্থাপন না হওয়ার পর লাল বল না হওয়ার সম্ভাবনা হবে আমাদের এখানে 6/13। এবার দেখো আমাদের আনসার চেয়েছে যে 3বারের কোনোবারেই লাল বল না আসার সম্ভাবনা। তাহলে দেখো প্রথমবারেও লাল বল না হওয়ার সম্ভাবনা, দ্বিতীয়বারেও দেখো আমরা বের করেছি লাল বল না হওয়ার সম্ভাবনা, আবার তৃতীয়বারেও হচ্ছে লাল বল না হওয়ার সম্ভাবনা। তাহলে এখানে টোটাল সম্ভাবনাটা জানতে চেয়েছে, মানে আমাদের আনসার হবে 8/15 × ½ × 6/13। তাহলে দেখো আমরা শেষে অতএব দিয়ে কেউ উত্তর লিখছি না, উত্তর চেয়েছে আমাদের 3বারের কোনোবারই লাল বল না আসার সম্ভাবনা। তাহলে সেই জন্য আমরা লিখছি অতএব 3বারের কোনোবারই লাল বল না আসার সম্ভাবনা। তাহলে প্রথমবারে লাল বল না আসার সম্ভাবনা হচ্ছে 8/15, দ্বিতীয়বারের ক্ষেত্রে হচ্ছে ½ আর তৃতীয়বারের ক্ষেত্রে হচ্ছে 6/13। তাহলে আমাদের আনসার হবে 8/15 × ½ × 6/13। তাহলে এটা আমরা কাটাকাটি করি, তাহলে এখানে হবে 2, 4 আর এটা আমাদের 3 দিয়ে কাটলে হবে 3, 2 আর এখানে হবে 3, 5। তাহলে আনসার হচ্ছে আমাদের 8/65। আর এই 8/65 হচ্ছে তোমাদের আনসার। একটিও বল মানে একটিও তোমাদের লাল বল না আসার সম্ভাবনা। তোমাদের এখানে আনসার হলো দেখো যেটা উত্তর চেয়েছে যে একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা, তাহলে একটিও লাল বল না হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমাদের এখানে 8/65, এটাই হলো আনসার।